দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম, দায় বিগত আওয়ামী সরকারের, বলছে টিআইবি। ডিসেম্বরের নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ১৮ রাষ্ট্রদূতের সাথে কমিশনের বৈঠক। গণহত্যার আসামিদের জামিনের সতর্কতার পরামর্শ, কোনো ডেভিল যেন পালাতে না পারে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং টিসিবির ট্রাক সেলের কারণে বাজারে দ্রব্যমূল্য কমছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। রমজানের সংকট হবে না নিত্যপণ্যের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক সিপিআই ২০২৪ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্রীয় সংস্থা, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রোধে বিশ্বব্যাপী কাজ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই। এই সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের সবশেষ রিপোর্টে দেখা গেছে, চলতি বছর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ অতীতের তুলনায় দুর্নীতি কমেছে বাংলাদেশে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম, যদিও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ারও রেকর্ড রয়েছে বাংলাদেশের। দুর্নীতির নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে ১৪তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা ২০১২ থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর। দুর্নীতির ধারণা সূচক ২০২৪ উপলক্ষে বিশ্বের ১৮০টি দেশের দুর্নীতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। সেখানে বাংলাদেশের স্কোর ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ ১৫১তম অবস্থানে রয়েছে। এই সময় ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশের কর্তৃত্ববাদ বিকাশে। এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২৪ এই মেয়াদটি। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০-এ। টিআইবি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি বছরের ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টা। সকালে গুলশান ২ নম্বরে বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। যদিও ইউনূস মোদী বৈঠকের বিষয়ে তিনি কিছু জানাননি। এটি দুদেশের সরকারের সিদ্ধান্ত বলে জানান ইন্দ্রমণি পাণ্ডে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যদি এই বৈঠক অনুষ্ঠিত হয়, তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ইউনূস মোদীর প্রথম বৈঠক। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই বলেও জানান তিনি। ইউএনডিপিএস-এর উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সকালে প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার ইসির অবস্থান তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচন হবে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এর আগে বেলা ১১টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধি সহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা।
জুলাই গণহত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে গেলে বিচার কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আজ রাজধানীর রাজারবাগে আয়োজিত এক কর্মশালায় তিনি এই কথা জানান। একই অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হুটহাট কাউকে জামিন না দেওয়ার কথাও জানান তারা। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না, যেই আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট এর কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কেউ ডেভিল অপরাধী পালাতে না পারে সে ব্যাপারও কাজ করতে হবে। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সন্ত্রাসী, নরহত্যায় জড়িত, বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্ত মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ, বিজ্ঞ আইনজীবীদের আন্তঃসমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূলোৎপাদন করা সম্ভব। কোনো অবস্থায় যেন ঘুমের ঘটনা না ঘটে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে তরুণরা আত্মদান করেছে, সেভাবেই তারা দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এসো দেশ বদলায়, পৃথিবী বদলে প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে তিনি এই কথা বলেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সজীব ভুইয়া বলেন, অভ্যুত্থানের স্বপ্ন সাধারণ মানুষ দেখেছে, তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। টিসিবির ট্রাক সেলের কারণে বাজারে পণ্য মূল্য স্থিতিশীল হওয়ার চেয়ে আজ নিম্নগামী বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। খুলনায় 2 দিনের সফরের দ্বিতীয় দিনে সকালে টিসিবির ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, 12 লাখ অতিরিক্ত পরিবারের জন্য রমজানের শেষ দিন পর্যন্ত ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে। তিনি আরও জানান, প্রায় 9,000 টন পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিতরণ করা হবে, ফলে রমজান মাসে পণ্যের দাম আরও কমে আসবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি কামাল মজুমদারের স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, 12,55,58,590 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 10টি হিসেবে মোট 296,05,968 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সংসদ সদস্য ঢাকা। রাজধানীর মিরপুরে অপারেশন ডেভিল হান্টে মা ও শিশু হাসপাতালের স্টোর কিপার রফিকুল ইসলামের অফিস কক্ষ থেকে পিস্তল সহ নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই মিরপুরের
BAVS হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় স্টোর কিপার রফিকুল। এছাড়াও সাময়িক বরখাস্ত হয় হাসপাতালটির উপপরিচালক নজরুল ইসলাম। এদিকে পিস্তল উদ্ধার হলে হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা স্টোর কিপার রফিকুলের গ্রেপ্তারের দাবিতে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন। এবার সারা বাংলার খবর। কক্সবাজারের টেকনাফে নদীতে মাছ ধরার সময় 4 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বেলা 12টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে প্রতিদিনের মতো মাছ শিকারে গেলে মিয়ানমারের আরাকান আর্মি নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। বিজিবি জানায় কী কারণে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে। দর্শক সংবাদে আবারও নিচ্ছি BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি। আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। রাতে শুরু হচ্ছে UEFA চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ড। প্রথম দিনে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।